হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব এনটিপিসি ইউজির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তার কারণ পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, আর পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে তার মানে এখন আমাদের যত পারো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে যাও। যত বেশি প্র্যাকটিস তত বেশি ভালো ফলাফল হবে এক্সাম সেন্টারে বসে। এখানেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে এবং রেলওয়েরই আসা প্রশ্ন রেখেছে, তো তোমাদের জন্য সম্পূর্ণ, যারা ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসির এক্সাম দিতে যাচ্ছ আগামীতে। চলো তাহলে প্রথম প্রশ্ন শুরু করবো। দেখো, প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে, কিন্তু দেখতে হবে প্রশ্ন এবং অ্যানালিসিস কাকে বলে। চলো দেখি কি আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে। কোয়েশ্চেন বলছে যে দেখো, রেলেরই প্রশ্ন কিন্তু এগুলো, ঠিক আছে, এনটিপিসির প্রশ্ন বিগত বছরের। নিচের মধ্যে কাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়? সোজা একেবারে ইজি প্রশ্ন, বহুবার পড়িয়েছে, তোমরাও জানো যে দাদা সাহেব ফালকেকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের জনক। তার কারণ হচ্ছে তার হাত ধরেই 1913 সালে ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র এসেছিলেন। রাজা হরিশচন্দ্র, এটা হচ্ছে ভারতের ইতিহাসে প্রথম মুভি, প্রথম চলচ্চিত্র, যেটা ছিল একটা নির্বাক চলচ্চিত্র, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, দাদা সাহেব ফালকের নামে হচ্ছে সিনেমার জগতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকের নামেই 1969 থেকে দেয়া হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার, ঠিক আছে। আর প্রথম বছর পেয়েছিল দেবিকা রানী ছিলেন হচ্ছে প্রথম প্রাপক দাদা সাহেব ফালকে পুরস্কারের, ঠিক আছে। আচ্ছা, সত্যজিৎ রায় আছে যখন লিস্টে, কেন জানবো না তার সম্পর্কে? তার কারণ সত্যজিৎ রায়কে হচ্ছে 1992 সালে তোমার অস্কার অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছিল, মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছিল অস্কার। তারপরে ওনাকে ওই বছর 1992 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়, ভারতরত্ন। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। বলছে যে কাকে পৃথক শাখা হিসেবে ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতির প্রতিষ্ঠা বলা হয়? ম্যাক্রো ইকোনমিক্সের প্রতিষ্ঠাকে ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো মানে ছোট। দেখো, অর্থনীতি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। এটা ম্যাক্রো, ম্যাক্রো মানে বড়, আর মাইক্রো মানে ছোট। মাইক্রো ইকোনমি মানে হচ্ছে স্কুলের অর্থনীতি বা ছোট ছোট যে অর্থনীতিগুলো হয় সেগুলোকে বলা হয় মাইক্রো অর্থনীতি। আর এখানে বলছে ম্যাক্রো অর্থনীতি মানে বিশাল বড়। যেমন কোনো একটা দেশের জিডিপি, তারপরে হচ্ছে সেই দেশের বাজেট, এই সম্পর্কিত যে আলোচনা, বিশাল বিশাল আর কি অনেক অনেক টাকার অঙ্ক, সেখানে সেইটাকে বলা হবে ম্যাক্রো ইকোনমিক্স। আর এই ম্যাক্রো ইকোনমিক্সের জনক হচ্ছে জন মেনার্ড কেইন্স। এই জন মেনার্ড কেইন্স তিনি হচ্ছেন এই ম্যাক্রো ইকোনমিকের জনক, ঠিক আছে। অপরপক্ষে এই যে কার্ল মার্কস রয়েছেন, তিনি হচ্ছেন দাস ক্যাপিটাল লিখেছেন। দাস ক্যাপিটালস এই বইটা লেখবার জনক, এবং হচ্ছে তোমার ক্যাপিটালিজমের থিওরি তিনি দিয়েছিলেন কার্ল মার্কসের লেখা দাস ক্যাপিটালসে। অমর্ত্য সেন হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্সের ধারণা দিয়েছিলেন, সেই জন্য তাকে 1998-এ নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল অর্থনীতিতে। প্রথম ভারতীয় হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার নিয়েছিলেন এই ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য। এবং পরবর্তীতে 1999 সালে তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় অমর্ত্য সেনকে। তারপরে অপশন নাম্বার এতে বলছে অ্যাডাম স্মিথ হচ্ছে আধুনিক অর্থনীতির জনক বলা হয়, আধুনিক অর্থনীতির জনক। তিনি একজন ব্রিটিশ অর্থনীতিবিদ হচ্ছেন অ্যাডাম স্মিথ, তাকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী প্রশ্ন বলছে 3 নম্বর, ভারতের কোন পাহাড় নীলগিরি বা ব্লু মাউন্টেন নামে পরিচিত? অপশনগুলো ভালো করে দেখো, তোমার কি মনে হচ্ছে কোনটা আনসার হওয়া উচিত? সোজা প্রশ্ন, রেলের প্রশ্ন কিন্তু। তো উত্তর হবে অবশ্যই নীলগিরি পাহাড়। এটা রয়েছে 3টে রাজ্য জুড়ে, নীলগিরি পাহাড় অবস্থান করছে 3টে রাজ্য জুড়ে, কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে আসে যে নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর দেবে দোদা বেতা হচ্ছে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে আসে যে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বত যেখানে মিলিত হয়েছে সেই জাংশন এরিয়াটার নাম কি? তাহলে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বত যেখানে এসে মিলিত হয়েছে, পশ্চিমঘাট পর্বত ভারতের দক্ষিণ দিকটা এরকম না, দক্ষিণ দিকটা, তো এই দিক থেকে হচ্ছে তোমার পশ্চিমঘাট পর্বত এসেছে, এই দিক থেকে হচ্ছে পূর্বঘাট পর্বত, যেখানে মিলেছে যে জাংশনটা, এটাই হচ্ছে তোমার নীলগিরি মাউন্টেন 3টে রাজ্য জুড়ে, ঠিক আছে। পশ্চিমঘাট আর পূর্বঘাট হচ্ছে নীলগিরি মাউন্টেনে এসে মিশেছে, আর যা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। উল্টো দিকে তুমি দেখো গারো, খাসি, জয়ন্তিয়া, এই 3টে পাহাড়ই হচ্ছে তোমার, এই 3টে পাহাড়ই মেঘালয় মালভূমিতে অবস্থান করছে। 3টে পাহাড় গারো, খাসি, জয়ন্তিয়া, ঠিক আছে।
আচ্ছা, উল্টো দিকে আরেকটা জিনিস আমাদের জানতেই হবে, সেটা হচ্ছে যে ব্লু মাউন্টেন। এই যে ব্লু মাউন্টেন, যদি আমরা নির্দিষ্ট করে শুধুমাত্র ব্লু মাউন্টেনের কথা বলি, তাহলে ব্লু মাউন্টেন নামে আরেকটা পাহাড় রয়েছে। আর কোথায় রয়েছে সেটা? এই ব্লু মাউন্টেন রয়েছে মিজোরামে রয়েছে। কোথায়? না ভাই, মিজোরামে রয়েছে। আর মিজোরামের একটা পর্বতশ্রেণী রয়েছে যেটাকে আমরা লুসাই পাহাড় নামে চিনি। লুসাই পাহাড় বা লুসাই হিল। লুসাই হিল কি নাম? লুসাই হিল। এই লুসাই হিলেরও আরেকটা নাম রয়েছে। লুসাই হিলের আরেকটা নাম হচ্ছে মিজো হিল। কি নাম? মিজো হিল। আর এই মিজো হিলের সর্বোচ্চ শৃঙ্গই হচ্ছে, মিজো হিলের সর্বোচ্চ শৃঙ্গই হচ্ছে ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন। তাহলে ব্লু মাউন্টেন একটা পর্বত শৃঙ্গ যেটা মিজোরামে রয়েছে। কোন পাহাড়ে রয়েছে? লুসাই হিল বা মিজো হিলে রয়েছে, মনে রাখবে। ঠিক আছে। আর নীলগিরি তো নীলগিরি বলা হয় নীলগিরি মাউন্টেনকে। ঠিক আছে, দুটো অপশন কিন্তু একসাথে একেবারেই থাকবে না, মনে রাখবে খুব ভালো করে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা আমাদের যে প্রতিদিনের কাজ সেটা করে রাখি। দেখো, 0 to Pro ব্যাচ যেটা, সেটা খুব ভালো মতন চলছে 6.0। এই 6.0 যারা এখনো নেবে নেবে করছো, তাদেরকে বলবো এই দিকে ওই দিকে না নিয়ে তোমরা সব পরীক্ষা দেবে, তাই কম্বো ব্যাচটা নেবে। এটা হচ্ছে সব থেকে বেস্ট তোমাদের জন্য হবে। তার কারণ কম্বোর মধ্যে সমস্ত কিছু থাকে, A to Z, সব রকমের তুমি হচ্ছে কন্টেন্ট এখানে পাবে। আর আমাদের ইউর স্টাডি যে কোনো কোর্স মানে হচ্ছে প্রত্যেকটার ভ্যালিডিটি হচ্ছে 2 বছর করে থাকবে। এখানে লাইভ ক্লাসের সাথে সাথে তুমি রেকর্ডেডও পাচ্ছ। তার মানে কোনোদিনও যদি মনে করো লাইভ ক্লাস মিস হয়ে গেল, তাহলে তুমি রেকর্ডেড আকারে ওই ভিডিওটা তুমি দেখতে পারবে তোমার ইচ্ছা মতন, তোমার মর্জি মতন, তোমার সময় মতন। সাথে পিডিএফ পাচ্ছ, ক্লাস শেষের সাথে সাথে পিডিএফ তুমি পেয়ে যাবে। মক টেস্ট দিতে পারবে, প্র্যাকটিস সেট দিতে পারবে, প্রাইভেট ডাউট সলভিং নাম্বার আছে, এবং চ্যাপ্টার ওয়াইজ থেকে শুরু করে তুমি বেসিক থেকে অ্যাডভান্স তুমি প্রিপারেশন করতে পারো। আর এর জন্য নাম্বার কোনটা রয়েছে? নাম্বার হচ্ছে এইটা। এই নাম্বারে ফোন করবে, তোমার যদি আরো এক্সট্রা কোনো কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা এরপরে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর দেখব। কি বলছে 4 নম্বর কোশ্চেন? বলছে অর্থনীতির প্রেক্ষাপটে এসএলআর এর সম্পূর্ণ নাম কি? এসএলআর এর সম্পূর্ণ নাম বুঝতে গেলে আমরা একটা কনসেপ্ট বুঝবো। কি কনসেপ্ট? কনসেপ্টটা হচ্ছে সিআরআর, সিআরআর, আরেকটা হচ্ছে এসএলআর। এসএলআর খুব ভালো করে বুঝবে, দুটো জিনিস খুব ভালো করে বুঝবে। আগামীতে যা প্রশ্ন আসবে এখান থেকে তুমি আনসার করতে পারবে। মনোযোগ দিয়ে একটু সময় খরচা করে দেখে নাও। কি বলছে? সিআরআর এর পুরো নাম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। কি নাম বললাম? ক্যাশ রিজার্ভ রেশিও। তার মানে ক্যাশ, ক্যাশ, ক্যাশ টাকা, ক্যাশ টাকা ভাই, ক্যাশ টাকা রিজার্ভ করতে হবে। কি করতে হবে? রিজার্ভ করতে হবে, মানে জমিয়ে রাখতে হবে। ক্যাশ রিজার্ভ রেশিও। আর এই ক্যাশ রিজার্ভ রেশিও কোথায় রাখবে? না আরবিআই এর কাছে রাখবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে রাখতে হবে। ভালো করে বুঝবে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নাম কি? সেন্ট্রাল ব্যাংকের নাম হচ্ছে আরবিআই। আরবিআই হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে বলে দেয় যে ভাই তুমি তুমি যত টাকার হচ্ছে বিজনেস করবে, তার কিছু পার্সেন্টেজ সিআরআর হিসাবে রেখে দেবে। কার কাছে রেখে দেবে? আমার কাছে রেখে দেবে। যদি তুমি কোনো সময় বিপদে পড়ো, তাহলে তোমার যত কাস্টমার রয়েছে, তোমাদের কাস্টমার বা তোমার যে আমানতকারীরা রয়েছে, তাদের টাকাটা আমি তোমার এই সিআরআর থেকেই হচ্ছে তোমাকে আমি মিটিয়ে দেবো। আর এই টাকাটা আমার কাছে ক্যাশ হিসেবে রাখতে হবে। এই জন্যই বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। তার মানে তুমি চোখের সামনে যত ব্যাংক দেখো, প্রত্যেকটা ব্যাংকেরই ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর মেনটেন করতে হয়। আর এই মেনটেন করার জন্য একটা সার্টেন পার্সেন্টেজ থাকে, আর এই পার্সেন্টেজটাই ডিসাইড করে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিসাইড করে। এইটা গেল সিআরআর, যেটা আরবিআই এর কাছে কিছু টাকা হচ্ছে তুমি ক্যাশ হিসাবে রেখে দিতে পারো। কিরকম? অনেকটা এইরকম মনে করতে পারো, তুমি একটা বিজনেস শুরু করেছো, তুমি চাইছো যে আমি যদি সব টাকা আমি বিজনেসে উড়িয়ে ফেলি, তাহলে যখন আমার বিক্রি হবে না, কোভিডের মতো সিচুয়েশন হলো, তখন আমি চলবো কি করে? তার জন্য তুমি কি করেছো, এই যে সময় ভালো সময়টা, তখন যা ব্যবসা করেছো, মনে করো 100 টাকা ইনকাম করেছো, 100 টাকার মধ্যে 20 টাকা 20 টাকা করে তুমি আলাদা করে সরিয়ে রেখেছো, এবং 80 টাকা খরচা করেছো। এবং যখন তুমি বিপদে পড়েছো, তখন ওই যে তোমার জমানো 20 টাকা 20 টাকা করে, সেখান থেকে তুমি এখন এমার্জেন্সির সময় চালাচ্ছ। এইটাই হচ্ছে তোমার কি না সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। আর এই যে 20 টাকা বা পার্সেন্টেজটা, এটাকে ডিসাইড করবে, এটা ডিসাইড করবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চলো এবার আসি এসএলআর এ। এসএলআর কি জিনিস? দেখো, এসএলআর হচ্ছে সিআরআর এর মধ্যে পার্থক্যটা হচ্ছে একটাই, যে এটা ক্যাশ হিসাবে রিজার্ভ করতে লাগে, আর এইটা হচ্ছে তোমার ক্যাশ, ক্যাশ প্লাস গোল্ড প্লাস হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ বা বন্ডও বলতে পারো।
বন্ডও বলতে পারো, সিকিউরিটি বন্ড বা দলিল বলতে পারো, এই তিনটে ফর্মে জমা রাখতে লাগে, এই তিনটে ফর্মে জমা রাখতে লাগে। এখানে শুধু ক্যাশ ফর্মে জমা রাখতে লাগবে, আর এসএলআর হচ্ছে তোমার ক্যাশ, গোল্ড এবং সিকিউরিটি ইয়েতে ফর্মে জমা রাখতে লাগবে। এবং সিআরআর আরবিআই এর কাছে জমা রেখেছিলে, কিন্তু এসএলআর হচ্ছে তুমি নিজের কাছে জমা রাখতে পারো, বা ব্যাংকগুলো তার নিজের কাছে জমা রাখে, ব্যাংক নিজের কাছে জমা রাখে, ব্যাংক নিজের কাছে জমা রাখে, বারবার বলছি ব্যাংক নিজের কাছে জমা রাখে এসএলআর। আর এসএলআর এর পুরো নাম হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। কোথায় আছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও? স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। আর দুটোর মধ্যে পার্থক্য তুমি বললে, এবং দুটোর মধ্যে মিলও দেখে নাও। মিল হচ্ছে কি, আপাতকালীন সময়ে তোমাকে এই দুটো বাঁচাবে, সিআরআরও বাঁচাবে, এসএলআরও বাঁচাবে। এসএলআর তুমি নিজের কাছে জমা রেখেছো, ক্যাশ তুমি রিজার্ভ ব্যাংকের কাছে জমা রেখেছো, আর দুটোরই পার্সেন্টেজ হচ্ছে ডিসাইড কে করবে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিসাইড করবে। আই হোপ তুমি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন যাবো আমরা, 5 নম্বর কোশ্চেন। 5 বলছে যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এই এনার্জি এজেন্সি কত সালে স্থাপিত হয়েছে? এটা স্থাপিত হয়েছে অপশন নাম্বার বি 1957 সালে স্থাপিত হয়েছে। এটা হচ্ছে বিশ্বে অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করে, যে কেউ মনে করো পারমাণবিক অস্ত্র শস্ত্র বানাচ্ছে কি বানাচ্ছে না, বা মনে করো কোনো রকম ক্ষতিকারক বোমা তৈরি করছে কি করছে না, এইটা নিয়ে কাজ করে এ। আর এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় রাখা হয়েছে? এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে। কোথায় হয়েছে? এটা রয়েছে তোমার ভিয়েনা, ভিয়েনা, ইউরোপের ভিয়েনা। ভিয়েনা কোথায়? অস্ট্রিয়ার ক্যাপিটাল, অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে তোমার অস্ট্রিয়ার ক্যাপিটাল, অস্ট্রেলিয়া নয়, অস্ট্রিয়া। অস্ট্রিয়ার ক্যাপিটাল হচ্ছে তোমার ভিয়েনা। ভিয়েনাতে রয়েছে আইএই এর হেডকোয়ার্টার। ঠিক আছে, এর সাথে তোমাকে আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, ভালো করে মনে রাখবে। সেইটা হচ্ছে যে মনে রাখবে এনপিটি মানে হচ্ছে তোমার নন প্রলিফারেশন ট্রিটি, মানে চুক্তি। নন প্রলিফারেশন ট্রিটি মানে হচ্ছে এইটা ইউনাইটেড নেশনের তরফ থেকে 1968-এ একটা আইন আনে। আইনটার নামই হচ্ছে এনপিটি, মানে নন প্রলিফারেশন ট্রিটি। নন প্রলিফারেশন ট্রিটি, এই আইনের মধ্যে বা এই চুক্তির মধ্যে বলা হচ্ছে যে বিশ্বে পারমাণবিক শক্তিধর মানে পারমাণবিক বা পরমাণু জাতীয় যে সমস্ত অস্ত্রশস্ত্র সেগুলো বর্জন করতে হবে। কেউ এরকম বিশ্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা জাপানের মতন এমন অবস্থা করতে পারে, এমন কিচ্ছু করা যাবে না। এইটা নিয়ে হচ্ছে এনপিটি আইন এসেছিল 1968-এ। আর এই একটা বা আইনটা কার্যকরী হয়েছিল 1970 সালে। 1970 সালে এই ইনফরমেশনগুলো তোমাকে জানতে হবে, তার কারণ রেলওয়ের সব থেকে পছন্দের টপিক হচ্ছে এগুলো। এখান থেকে প্রশ্ন প্রিভিয়াস এর বারবার এসছে, আবারও আসতে পারে। ঠিক আছে, তাহলে এনপিটি মনে থাকবে, চলো মনে থাকবে। এবার আরেকটা জিনিস মনে করে দেখো তো, ভারত প্রথম কত সালে নিউক্লিয়ার প্রোগ্রাম টেস্ট করেছিল? প্রথম কত সালে? তুমি বলবে স্যার ইন্দিরা গান্ধীর সময়, অপারেশন স্মাইলিং বুদ্ধা 1974, 1974 সালে। 1974 সালে ইন্দিরা গান্ধীর সময় ভারতবর্ষ প্রথম পোখরান-1 টেস্ট করেছিল বা পারমাণবিক টেস্ট করেছিল। সাথে সাথে আমেরিকা তথা তোমার ওয়েস্টার্নের যত দেশগুলো ছিল সেই দেশগুলো একত্রিত হয়ে যায়। ভারত নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছে, সুতরাং ভারত তো নিউক্লিয়ার মানে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যাবে, ভারতকে আটকাও। এই করে তারা একটা আইন বের করেছে ঠিক এই সময়টাতে, এবং ভারতের ওপরে তোমার স্যাংশন চাপিয়ে দেয়। এই সময় 1974 সালে একটা তারা গ্রুপ তৈরি করে। গ্রুপটার নাম হচ্ছে এনএসজি, মানে হচ্ছে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ। নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ এখানে হচ্ছে 1974 সালে স্থাপিত হয়েছে। 48টা দেশের একটা গ্রুপ ছিল সেই সময়, যে এই দেশ ছাড়াই আর কেউ হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার এনএসজি। এনএসজি মানে তোমার কি বলে, ন্যাশনাল 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 না, তোমার হচ্ছে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ। নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ এরা হচ্ছে 1974 সালে স্থাপিত হয়েছে, যে ভারতের উপরে হচ্ছে স্যাংশন চাপা, এবং হচ্ছে এই দেশ ছাড়া কেউ হচ্ছে নিউক্লিয়ার নিয়ে আলোচনা করতেই পারবে না, যেমন ইরানের উপরে চাপ আছে। তৎসত্ত্বেও ভারতবর্ষ কিন্তু নিউক্লিয়ার পারমাণবিক শক্তিধর দেশ হয়েছে কিন্তু। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে, এনএসজি এবং হচ্ছে এনপিটি। ঠিক আছে, চলো পরবর্তী। লখনৌ কোন ঐতিহ্যবাহী সূচিকর্ম এমব্রয়ডারি শিল্পের জন্য বিখ্যাত? লখনৌতে কোনটা হয়? লখনৌতে স্যার হয় চিকনকারি, দেখা যায়, পড়েছি আমরা চিকনকারি। লখনৌতে এই এমব্রয়ডারি খুব বেশি বিখ্যাত। প্যাচ ওয়ার্ক এটা হচ্ছে ওড়িশাতে খুব বেশি বিখ্যাত। ওড়িশাতে প্যাচ ওয়ার্ক বিখ্যাত। কাঁথা স্টিচ আমাদের এখানে বিখ্যাত, পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে। তুমি যাবে শান্তিনিকেতনে, বোলপুরে কাঁথা স্টিচের প্রচুর পরিমাণে দেখতে পারবা। ফুলকারি যদি দেখতে হয় তাকে তোমাকে পাঞ্জাব যেতে হবে, পাঞ্জাবে ইম্পর্টেন্ট হচ্ছে ফুলকারি। পাঞ্জাবে হচ্ছে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ ফুলকারি, মনে থাকবে। চলো নেক্সট 7 বলছে
প্রথম গোল টেবিল বৈঠক কবে শুরু হয়েছিল? প্রথম গোল টেবিল বৈঠক কেন, আমরা তিনটে গোল টেবিল বৈঠকই শুনবো, তিনটেই শুনবো। দেখো, প্রথমটা শুরু হয়েছিল নভেম্বর 1930 সালে, দ্বিতীয়টা শুরু হয়েছিল 31 সালে, এটা সেকেন্ডটা ছিল, সেকেন্ডটা, ঠিক আছে। আর থার্ডটা ছিল হচ্ছে তোমার 32 সালে, থার্ডটা ছিল 32 সালে, ফার্স্টটা ছিল হচ্ছে তোমার 1930 সালে। এখানে প্রথমটাই বলেছে, তাই হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে। এবং আরও একটা জিনিস মনে রাখবে, এই তিনটে গোল টেবিল বৈঠক লন্ডনে হয়েছিল। কেন না, ভারতের সংবিধান রচনা করা হবে, সেই জন্য হচ্ছে সর্বভারতীয় মানে ভারতের যত বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদেরকে লন্ডনে ডাকা হয়েছিল, তাদেরকে নিয়ে আলোচনা করবার জন্য। প্রথমটা এবং দ্বিতীয়টাতে কংগ্রেস পার্টিসিপেশন করেইনি, কংগ্রেস যায়নি। কোথায় যায়নি? প্রথমটা তো যায়নি, 3 নম্বরটা তো যায়নি, দ্বিতীয়টাতে গেছিল। দ্বিতীয়টাতে কংগ্রেস পার্টিসিপেট করেছিল, গান্ধীজি গেছিল, গান্ধীজি দ্বিতীয়টাতে গেছিল। মনে করে দেখো, গান্ধী আরউইন প্যাক্ট বা গান্ধী আরউইন চুক্তি 1931-এর পরে গান্ধীজি লন্ডনে গেছিল, ঠিক আছে, গান্ধীজি লন্ডনে গেছিল, মনে আছে সেই সময়টাতে। তো সেকেন্ডটাতে কংগ্রেস পার্টিসিপেট করেছিল, প্রথম এবং তৃতীয়টাতে পার্টিসিপেট করেনি, ঠিক আছে। আর তোমরা আমাকে এইচডাব্লিউ মানে হচ্ছে তোমার হোমওয়ার্কে জানাবে, কমেন্ট বক্সে জানাবে যে তিনটেতেই পার্টিসিপেট করেছিল কে কে, এই তিনটেতেই অংশগ্রহণ করেছিল, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা 8 নম্বর কোয়েশ্চেন বলছে, রাষ্ট্রসংঘের মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের মহাসচিব, 8তম মহাসচিব বা তোমার সেক্রেটারি জেনারেল নাম হচ্ছে বান কি মুন, তিনি কোন দেশ জিজ্ঞাসা করেছে। তো বান কি মুনের বাড়ি ছিল হচ্ছে দক্ষিণ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়ার হচ্ছে বান কি মুন, এশিয়ান ছিলেন। এবার এখান থেকে আরো কিছু প্রশ্ন আসবে, যেমন প্রথম কে ছিলেন, প্রথম সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন প্রথম ছিলেন হচ্ছে ট্রিগভিলি। কে ছিলেন? ট্রিগভিলি প্রথম ছিল না, যে ট্রিগভিলি কোথাকার না নরওয়ের, কোথাকার নরওয়ে তার বাড়ি। বর্তমানে কে রয়েছেন? অ্যান্টোনিও গুটারেস রয়েছেন, অ্যান্টোনিও গুটারেস তিনি হচ্ছেন পর্তুগাল কোথাকার না পর্তুগাল, মনে রাখবে পর্তুগাল, ইনি হচ্ছেন পর্তুগালের অ্যান্টোনিও গুটারেস, ঠিক আছে। জিজ্ঞাসা করবে প্রথম এশিয়ার ব্যক্তি হচ্ছে ইউথান্ট হচ্ছে প্রথম এশিয়ার, মায়ানমারে তার বাড়ি ছিল, মায়ানমারে বাড়ি হচ্ছে তোমার ইউথান্টের বাড়ি। এবং যদি বলা হয় প্রথম মিশরীয় ব্যক্তিকে, মিশর মানে প্রথম আফ্রিকানকে, ফার্স্ট আফ্রিকান মহাসচিব হচ্ছে ইউনাইটেড নেশনের, তার নাম হচ্ছে বুট্রোস ঘালি। কি নাম বললাম? বুট্রোস ঘালি। তিনি হচ্ছেন মিশরে তার বাড়ি বা ইজিপ্টে তার বাড়ি, ইজিপ্ট, ঠিক আছে, ইজিপ্টে। এবং তিনি হচ্ছেন ফার্স্ট আফ্রিকান হচ্ছে বুট্রোস ঘালি, মনে রাখবে প্রত্যেকটাই কিন্তু রেলওয়েতে এসেছে। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 9 কি বলছে? সোজা প্রশ্ন, বাংলার নবাব সিরাজউদ্দৌলা তিনি কোন বছর পলাশীর যুদ্ধে পরাস্ত হয়েছেন? তিনি হচ্ছেন অপশন নাম্বার ডি 57 সালে, 1757 সালে হচ্ছে পলাশীর যুদ্ধ হয়েছিল, তিনি পরাস্ত হয়েছিলেন, সব আমরা জানি। কোশ্চেন নাম্বার 10 দেখবো এবার। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? বলছে ভারতে পারমাণবিক শক্তি সংক্রান্ত কার্যক্রম তদারকি করবার জন্য অ্যাটমিক এনার্জি কমিশন গঠন করা হয়েছিল কত সালে? অ্যাটমিক এনার্জি কমিশন ভারতবর্ষের পুরো পারমাণবিক প্রোগ্রামের ফাদারকে বা জনককে, কার হাত ধরে শুরু হয়েছিল? তুমি বলবে প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরু, এবং যিনি শুরু করেছিলেন তার নাম হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবাকেই বলা হয় ভারতের পারমাণবিক তোমার গবেষণার জনক। তো এই হোমি জাহাঙ্গীর ভাবা নেহরুকে কনভিন্স করিয়ে ফেলেছিলেন যে ভারতকে এবার অ্যাটমিক এনার্জি নিয়ে কিন্তু হচ্ছে এবার রিসার্চ করতে হবে। সেই জন্য তোমার জওহরলাল নেহরু আগস্ট মাসের 1948 সালের আগস্ট মাসে তাকে অনুমতি দিয়েছিল, চলো ঠিক আছে, সরকার সহমত জানাচ্ছে, এবং তৈরি করেছিলেন অ্যাটমিক এনার্জি কমিশন। আবার বলছি, অ্যাটমিক এনার্জি কমিশন, ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাটমিক এনার্জি কমিশন তৈরি হয়েছিল 1948 সালের আগস্ট মাসে, হোমি জাহাঙ্গীর ভাবার কথা মতন জওহরলাল নেহরু তৈরি করেছিলেন, ঠিক আছে, মনে রাখবে, এভারগ্রিন কোশ্চেন, বহুবার আসে। পরের প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার পেয়েছেন একজন ব্যক্তি, তার একটা নিজস্ব দল রয়েছে, দলটার নাম হচ্ছে স্বতন্ত্র পার্টি, 1959 সালে স্থাপন করেছিলেন। এর মধ্যে কে? দেখো, 1954 সালে ভারতরত্ন পেয়েছিলেন, 1954 সালে ভারতরত্ন পেয়েছেন 3 জন।
তার মধ্যে এর মধ্যে কে পেয়েছেন? মুন্সি না, বলদেব সিং পেয়েছেন না, জগজীবন রাম পেয়েছেন না, তাহলে কোশ্চেন সোজা হয়ে গেল, সি আর গোপালাচারী তিনিই পেয়েছেন, তিনিই হচ্ছেন তাহলে এই পার্টিটা তৈরি করেছেন 1959 সালে। চলো পরবর্তী কোশ্চেন হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর কি বলছে? কোশ্চেন নাম্বার 12, সোজা প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন। কি বলছে? বলছে সাবসিডিয়ারি অ্যালায়েন্সে 1798 সালে 1798 কে শুরু করেছিলেন? কে শুরু করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি শুরু করেছিলেন হচ্ছে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি প্রথম হায়দ্রাবাদের নিজাম এটা অ্যাকসেপ্ট করেছিল বা নিজাম এটা গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের লর্ড ওয়েলেসলির দ্বারা চালিত হয়েছে সাবসিডিয়ারি অ্যালায়েন্সেস, বাংলায় বলা হয় অধীনতামূলক মিত্রতা নীতি, 1798 সাল। ঠিক আছে, আচ্ছা অপশন নাম্বার বি দেখেছো কি বলছে? 1793 সাল। মনে করে দেখো 1793 সালে ইনি চালু করেছিলেন পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত এটা চালু হয়েছিল বাংলা, বিহার, ওড়িশাতে, যেটাকে জমিদারি সিস্টেমও বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিসেরও জনক বলা হয়। ইন্ডিয়ান সিভিল সার্ভিসেরও জনক বলা হয় হচ্ছে লর্ড কর্নওয়ালিসকে। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে লর্ড ডালহৌসি এনেছিলেন, সেটাকে বলা হয় হচ্ছে তোমার ডক্ট্রিন অফ ল্যাপস। ওটা ছিল 1848 সালে। 1848 সালে ডক্ট্রিন অফ ল্যাপস। তাহলে একটা হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্সেস নিজাম নিয়েছিল, লর্ড ওয়েলেসলি করেছিল 1798 সালে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত পার্মানেন্ট সেটেলমেন্ট, সেটা কর্নওয়ালিস করেছিল। 1748 সালে ডক্ট্রিন অফ ল্যাপস এনেছিলেন হচ্ছে তোমার ডালহৌসি, লর্ড ডালহৌসি এনেছিলেন। ঠিক আছে, চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন যাবো আমরা। বলছে জাতীয়করণের পর ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা স্থাপিত হয়েছিল 1921 সালে, সরি হ্যাঁ 1921 সালে, সেই 1921 সালে যেটা পরবর্তীতে হয়ে যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে যেটা ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া সেটাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে হয়েছিল? বলবে তোমার 1955 সাল থেকে এসবিআই স্থাপিত হয়। এসবিআই, এসবিআই এর পুরো নামই হচ্ছে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা 1921 থেকে চলছিল। পরবর্তী কোয়েশ্চেন দেখবো, খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছে, নিচের কোনটি ই শপিং ওয়েবসাইট নয়? মানে তুমি এখান থেকে শপিং করতে পারবে না, শপিং করতে পারবো না। পেফেরি এটাতে পারতে পারো। টুইটারে কোনোদিনও হয় শপিং? টুইটারে, টুইটার তো একটা তোমার মেসেজিং অ্যাপ। তো অপশন নাম্বার বি নয় বলেছে, অপশন নাম্বার বি টুইটার। এই যে টুইটার, এটা তোমার হচ্ছে তোমার যে টুইটার, যেটা একটা পাখি ছিল না, 2023 সালে, এটা হচ্ছে তোমার 2023 সালে ইলন মাস্ক কিনে নেয়। ইলন মাস্ক, ইলন ইলন মাস্ক এটাকে পারচেস করে নেয়। ঠিক আছে, এখানে একটা পাখির শেপ ছিল আগে, পাখি, পাখিটার নাম হচ্ছে ল্যারি, পাখিটার নাম কি ল্যারি ছিল। আর এটাই তিনি কিনে নিয়ে করে দেয় এক্স, এক্স হ্যান্ডেল করে দেয়। ঠিক আছে, এক্স হ্যান্ডেল বলা হয় এখন, টুইটারকে বলা হয় এক্স হ্যান্ডেল। তো এইটা ফ্লিপকার্ট হচ্ছে ভারতবর্ষের একটা, বেঙ্গালুরুতে তার হেডকোয়ার্টার রয়েছে, বেঙ্গালুরুতে রয়েছে তার হেডকোয়ার্টার ফ্লিপকার্ট। এটা একটা তোমার ই শপিং সেন্টার। ঠিক আছে, আমরা অনেকবারই করেছি। চলো পরবর্তীতে নেক্সট আমরা দেখবো দ্য হোয়াইট টাইগার। দ্য হোয়াইট টাইগার এই উপন্যাসটা নিম্নলিখিত কে রচনা করেছেন? স্টার মার্ক কোয়েশ্চেন। এটাও হচ্ছে রেলওয়েতে এসছে প্রিভিয়াস ইয়ারে, ভালো প্রশ্ন, এটা যথেষ্ট ভালো প্রশ্ন। যে দ্য হোয়াইট টাইগার লিখেছেন হচ্ছে অরবিন্দ আদিগা। অরবিন্দ আদিগা 2008 সালে তিনি এটার জন্য ম্যান বুকারও পেয়েছেন, ম্যান বুকার প্রাইজও পেয়েছেন, ম্যান বুকার প্রাইজ পেয়েছেন অরবিন্দ আদিগা দ্য হোয়াইট টাইগারের জন্য, দ্য হোয়াইট টাইগারের জন্য। ঠিক আছে, চলো পরবর্তী দেখবো নেক্সট কোয়েশ্চেন। বলছে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা তোমার ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে প্রথমবার জাতীয় সঙ্গীত গেয়েছিলেন? মানে জনগণ মন অধিনায়কের কথা বলা হচ্ছে। জনগণ মন অধিনায়ক হয়েছিল 1911 সালে কলকাতা অধিবেশনে। কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল এবং ফার্স্ট স্ট্যাঞ্জাটা নেওয়া হয়েছিল, ফার্স্ট স্ট্যাঞ্জাটা নেওয়া হয়েছিল 52 সেকেন্ডে তা একটা গাওয়া হয়। আর এটা প্রথম গিয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গিয়েছিলেন। আর এই অধিবেশনের যে প্রেসিডেন্ট বা সভাপতি ছিল, নামটা মনে রাখবে, বিশান নারায়ণ ধর, বিশান নারায়ণ ধর, বিশান নারায়ণ ধর। ঠিক আছে, বিশান নারায়ণ ধর ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন 17 নম্বর বলছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। 5ই জুন সোজা প্রশ্ন, এর থেকে সোজা প্রশ্ন আর হতেই পারে না। ঠিক আছে, 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। চলো 18 নম্বর বলছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউএনএসসি মানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে কতজন সদস্য রয়েছে? কতজন সদস্য রয়েছে?
পার্মানেন্ট সদস্যর সংখ্যা 5 আর 10 জন হচ্ছে অস্থায়ী, টোটাল হচ্ছে 15 জন। চলো দেখি 10 জন অস্থায়ী, ইয়েস 10 জন অস্থায়ী। 5 জন অস্থায়ী না, হবে না, এটা অপশন নাম্বার শেষ। 10 জন স্থায়ী একদমই নয়। 5 জন স্থায়ী এবং 5 জন অস্থায়ী হবে না। 5 জন স্থায়ী 10 জন অস্থায়ী, তো অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 5 জন স্থায়ী 10 জন অস্থায়ী। 5 জন স্থায়ী যারা রয়েছে একদম পার্মানেন্টলি থাকবে, আর 10 জনের মেয়াদ হচ্ছে 2 বছর করে, 2 বছর অন্তর অন্তর তারা হচ্ছে চেঞ্জ হবে, ঠিক আছে। ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ। 19, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটাকে বার্ক বলা হয়, ভাবা হোমি জাহাঙ্গীর ভাবার নামে নামকরণ করা হয়েছিল, এটার আগের নাম কি? বহুবার পড়েছি, অনেকবার পড়েছি এটা আমি, ঠিক আছে। এটার আগের নাম হচ্ছে অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট অ্যাট ট্রম্বে, অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট অ্যাট ট্রম্বে, যেটা 1954 সালে স্থাপিত হয়েছিল। পরে যখন হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু হয়ে যায়, তখন এটাকে ভাবা নামকরণ করা হয় 1966 সালে মৃত্যুর পরে, 1900 মৃত্যুর পরে, ঠিক আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও সদর দপ্তর কোথায়? হু এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর থেকে সোজা প্রশ্ন হতে পারে না। তোমার তোমার সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে, 1948 সালে এটা স্থাপিত হয়েছিল, 1948 সালে হু স্থাপিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে সর্বশিক্ষা অভিযান ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যা কোনো বয়সের শিশুদের, মানে কোন বয়সের শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা দেবেই দেবে, মানে শিক্ষা বাধ্যতামূলক সরকার দেবে, এটা বলেছে কোন বয়সের? বলছে যারা 8 থেকে যারা হচ্ছে তোমার 6 থেকে 14 বছরের মধ্যে রয়েছে, তাদেরকে বাধ্যতামূলক শিক্ষা বা এলিমেন্টারি এডুকেশন দেবে। এটাই উদ্দেশ্য হচ্ছে সর্বশিক্ষা অভিযানের। সর্বশিক্ষা অভিযানের এটাই হচ্ছে উদ্দেশ্য, 2001 সাল নাগাদ এটা এসছিল। পরবর্তী 86 অ্যামেন্ডমেন্ট মনে রাখবে, 86th অ্যামেন্ডমেন্ট, আর্টিকেল নাম্বার 21 এ অ্যাড করা হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে। পরবর্তী, নিচের কোনটি বিশ্বের উচ্চতম গাছ, লম্বা গাছ কোনটা? পাইন গাছ, সিডার গাছ, স্প্রুস গাছ না রেডউড? রেডউড হচ্ছে বিশ্বের সব থেকে লম্বা গাছের মধ্যে একটা, লম্বা গাছ, সব থেকে লম্বা গাছ এটা। 22, 23 নম্বর বলছে 2020 সালের অক্টোবর মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোনটি ঐতিহ্যবাহী স্থানের মধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে নয়? 2020 কেন, 2026 সালেও এটা এখনো পর্যন্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে ইনক্লুড হয়নি। সেটা কোনটা? এলিফেন্টা গুহা, একেবারে তাই মহারাষ্ট্রে, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হাওয়া মহল নয়, হাওয়া মহল রাজস্থানে আছে, রাজস্থানের হচ্ছে তোমার জয়পুরে রয়েছে হাওয়া মহল, এটা কিন্তু একটা তোমার কি বলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে না। সূর্য মন্দির এটাও পরে, কোনার্ক সান টেম্পল উড়িষ্যাতে রয়েছে, আগ্রা ফোর্ট তো একেবারে প্রথম বছরই হয়ে গেছিল। হাওয়া মহল এখনো পর্যন্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে আসেনি, জয়পুরে রয়েছে এটা, ঠিক আছে, হাওয়া মহল, মনে রাখবে, বেশ ভালো কথা। চলো নেক্সট কোয়েশ্চেন 24 নম্বর প্রশ্ন বলছে অ্যাপেল কম্পিউটার্স এর কো ফাউন্ডার কে? এর মধ্যে অ্যাপেল কম্পিউটারের কো ফাউন্ডার হচ্ছে স্টিভ জব হচ্ছে অ্যাপেল কম্পিউটারের তোমার কো ফাউন্ডার। বাকি অপশনগুলো দেখে নাও। অপশন নাম্বার এ এবং বি, মানে বিল গেটস এবং পল অ্যালেন, এরা মাইক্রোসফট স্থাপন করে 1975 সালে। 1975-এ মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটস এবং হচ্ছে পল অ্যালেন। চার্লস ফ্লিন্ট, এটা আইবিএম, বিশাল বড় কোম্পানি আইবিএম আমেরিকার, 1911 সালে স্থাপিত হচ্ছে আইবিএম, ঠিক আছে। পরবর্তী 25 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভারতের মরুভূমি অঞ্চল নয়? তো মরুভূমি অঞ্চল নয় কোনটা? কচ্ছের রণ মরুভূমি অঞ্চলের মধ্যে পড়ে? সিন্ধু উপত্যকা মরুভূমি, থর মরুভূমি, স্পিতি উপত্যকা কোল্ড ডেজার্ট, তো ডেজার্ট বলেই দিচ্ছে ডেজার্ট, মরুভূমি বলেই দিচ্ছে মরুভূমি, তো কচ্ছের রণ এটা তো জল থাকে সেই জায়গায়, তো এটা মরুভূমির মধ্যে পড়ে না। কচ্ছের রণ গুজরাটে পড়ে, তো এটা মরুভূমির মধ্যে পড়ে না, ঠিক আছে। তো 25টা কোয়েশ্চেন ছিল আজকের এই সেটে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো। পরবর্তী সেটের জন্য অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি আরেকটা সেট নিয়ে আসবো তোমাদের জন্য। যত বেশি প্র্যাকটিস তত বেশি অ্যাকুরেসি এবং পরীক্ষার সময় ভালো ফলাফল করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, অ্যান্ড যাওয়ার আগে বলবো জয় হিন্দ।